প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো। অর্থনীতি ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইসরাত তানিয়া, প্রভাষক অর্থনীতি, কাজী জহুরুল হক কলেজ। আজ আমি তোমাদের সাথে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি নিয়ে আলোচনা করব। তবে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি সম্পর্কে আলোচনা করার পূর্বে তোমাদের সঙ্গে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি। দেখো, উৎপাদন বিধি কয় প্রকার যদি বলা হয় তাহলে তোমাদের বলতে হবে কিন্তু যে উৎপাদন বিধি দুই প্রকার। কারণ আমরা উৎপাদন অপেক্ষক দুই প্রকার পড়েছি, স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক এবং দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। তো এই স্বল্পকাল এবং দীর্ঘকালের উপরে ভিত্তি করে কিন্তু উৎপাদন বিধিকে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি, আর একটা হচ্ছে মাত্রাগত উৎপাদন বিধি। তো যদি তোমাদের বলা হয় যে উৎপাদন বিধি কয় প্রকার, তোমরা কি বলবে? দুই প্রকার। তো সেই দুই প্রকার উৎপাদন বিধি হচ্ছে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি এবং মাত্রাগত উৎপাদন বিধি। তো এই পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি স্বল্পকালের সাথে সম্পর্কিত এবং মাত্রাগত উৎপাদন বিধি দীর্ঘকালের সাথে সম্পর্কিত। তো এই পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি আবার তিন প্রকার হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি এবং সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। আর মাত্রাগত উৎপাদন বিধিও তিন প্রকার: ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বিধি, ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি এবং স্থির মাত্রাগত উৎপাদন বিধি। তো আজ আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি নিয়ে মূলত আলোচনা করব। তার আগে এই পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি যেহেতু তিন প্রকার, ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান এবং সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি, এই পরিবর্তনীয় উপকরণ উৎপাদন বিধিতেই কিন্তু এই তিনটা পর্যায় অর্থাৎ উৎপাদনের এই তিনটা পর্যায় একসঙ্গে দেওয়া আছে। তো আগে আমরা এই পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি কেমন হয় বা এই তিনটা অবস্থা কিভাবে একসাথে দেওয়া থাকতে পারে সে বিষয়টা নিয়ে একটু জানবো। তারপরে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি সম্পর্কে বিস্তারিত পড়ব। তো দেখো, এই পরিবর্তনীয় উপকরণ অনুপাত বলতে বোঝায় যে উৎপাদন ক্ষেত্রে নিয়োজিত সকল উপকরণের পরিবর্তন সাধন এক্ষেত্রে হবে না, শুধুমাত্র একটা উপকরণ পরিবর্তন করে উৎপাদনের উপরে যে প্রভাব পড়বে, অর্থাৎ উৎপাদন ক্ষেত্রে নিয়োজিত অন্যান্য উপকরণ স্থির রেখে একটা উপকরণের পরিবর্তন সাধনের ফলে উৎপাদনের উপরে যে পরিবর্তন সাধিত হয়, এই সম্পর্কটা যে বিধিতে দেখানো হয় সেই বিধি হচ্ছে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি। তো আমরা একটা সূচির সাহায্যে যদি বিষয়টি দেখি তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো। দেখো তোমরা, এই যে একটা সূচি তৈরি করেছি, সূচিতে কি আছে? এল, কে, টিপি, এপি, এমপি। গত ক্লাসে তোমাদেরকে আমি টিপি, এপি, এমপি দিয়ে কি বোঝায় বা এল কে দিয়ে কি বোঝায় সেটাও জানিয়েছি। তো তারপরেও এল অর্থ হচ্ছে শ্রম, কে দিয়ে মূলধন, টিপি দিয়ে মোট উৎপাদন, এপি দিয়ে গড় উৎপাদন এবং এমপি দিয়ে প্রান্তিক উৎপাদন বোঝানো হয়েছে। তো পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধিতে একটা উপকরণ পরিবর্তনশীল এবং একটা উপকরণ স্থির থাকবে। তো সেজন্য মূলধনকে আমরা স্থির ধরেছি, তারপর মূলধন স্থির আছে, আর শ্রমকে আমরা পরিবর্তনশীল ধরেছি, ফলে শ্রমের পরিমাণ 1 একক, 2 একক, 3 একক এভাবে করে আমরা 8 একক পর্যন্ত ধরেছি। মোট উৎপাদনও শ্রম নিয়োগের সাথে সাথে অর্থাৎ শ্রম উপকরণ নিয়োগ বৃদ্ধির সাথে সাথে আমাদের মোট উৎপাদনও কিন্তু বেড়েছে। তো মোট উৎপাদন বাড়ার ফলে আমাদের প্রান্তিক উৎপাদন এবং গড় উৎপাদনের উপরেও কিন্তু একটা পরিবর্তন এসেছে। তো মোট উৎপাদন থেকে কিভাবে গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন বের করতে হয় সেটা তোমরা গত ক্লাসে শিখেছো। তো সেভাবে করে আমরা মোট উৎপাদন থেকে গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন নির্ণয় করেছি। তো নির্ণয় করে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো, প্রান্তিক উৎপাদন কি হয়েছে? মোট উৎপাদন বেড়েছে। এই মোট উৎপাদন বাড়ার সাথে সাথে প্রান্তিক উৎপাদন প্রথমত বেড়েছে। প্রথম 3 ছিল, তারপরে 5 হয়েছে, অর্থাৎ এই পর্যন্ত প্রান্তিক উৎপাদন বেড়েছে। তো এই যে 3 থেকে 5 হয়েছে, বেড়েছে, এটা হচ্ছে কি? ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। এরপরে দেখো,
5 থেকে কিন্তু 4 3 2 এভাবে করে প্রান্তিক উৎপাদন কমেছে। তো এটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। একটা পর্যায়ে এসে কিন্তু প্রান্তিক উৎপাদন শূন্য আছে, দেখো এক্ষেত্রে মোট উৎপাদন স্থির আছে। এটা হচ্ছে যখন প্রান্তিক উৎপাদন শূন্য আছে যে পর্যায়ে, সেই পর্যায়ে হচ্ছে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। তো এই যে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধির সামগ্রিক রূপটা, এই রূপের ভিতরে কিন্তু স্বল্পকালীন যে উৎপাদন বিধিগুলো অর্থাৎ ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি এবং সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি, এই তিনটার রূপই প্রতিফলিত হয়েছে। তো তোমরা আমাকে এই সূচির প্রেক্ষিত চিত্র এঁকে দেখাবে, মেসেঞ্জারে আমাকে পাঠাবে। এই যে এল কে লম্ব অক্ষে এবং মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনকে ভূমি অক্ষে স্থাপন করে, মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনকে লম্ব অক্ষে স্থাপন করে এবং শ্রম এবং মূলধনের পরিমাণকে ভূমি অক্ষে স্থাপন করে এক চিত্রে মোট উৎপাদন রেখা আঁকবে আর অন্য চিত্রে গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন রেখা আঁকবে, একে আমাকে দেখাবে। তাহলে সেই রেখাটা আঁকার পরে তোমরা বুঝতে পারবে যে ক্রমবর্ধমান পর্যায়ে রেখা কীরকম হয়, ক্রমহ্রাসমান পর্যায়ে কীরকম হয় আর স্থির পর্যায়ে কীরকম হয়। তো তোমরা অবশ্যই মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন রেখা এঁকে অর্থাৎ চিত্র এঁকে আমাকে মেসেঞ্জারে পাঠাবে। তো এবার আমরা মূল আলোচনায় আসতে পারি। আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। তো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিতে প্রান্তিক উৎপাদন যেহেতু ক্রমহ্রাসমান, নাম শুনে আমরা বুঝতে পারছি যে প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান হবে, অর্থাৎ আস্তে আস্তে কমে যাবে, ধীরে ধীরে কমে যাবে। তো কী জন্য কমে যাবে? একটা উপকরণ স্থির থাকা অবস্থায় আরেকটা উপকরণ যখন বাড়ানো হবে, তো আরেকটা উপকরণ বাড়ালেও কিন্তু মোট উৎপাদন বাড়লেও প্রান্তিক উৎপাদন ধীরে ধীরে কমবে। এই অবস্থায় হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। তো এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি সম্পর্কে প্রথমত ধারণা প্রদান করেছেন হচ্ছে অর্থনীতিবিদ টার্গো, ওনার নাম হচ্ছে টার্গো। পরবর্তীতে মার্শাল, ম্যালথাস, রিকার্ডো এনারাও কিন্তু ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি সম্পর্কে ধারণা প্রদান করেছেন। তবে অধ্যাপক মার্শালের হাতেই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বেশি পরিশীলিত রূপ লাভ করে, অর্থাৎ ওনার প্রদানকৃত ব্যাখ্যাটাই বেশি জনপ্রিয়তা লাভ করে। পরবর্তীতে অবশ্য অন্যান্য অর্থনীতিবিদরা, আধুনিক অর্থনীতিবিদরা যেমন স্যামুয়েলসন, ওনারাও কিন্তু ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি সম্পর্কে ধারণা প্রদান করেছেন। তো এই যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, যে উপকরণ নিয়োগ ধীরে ধীরে বাড়ালেও মোট উৎপাদন বাড়বে কিন্তু প্রান্তিক উৎপাদন ধীরে ধীরে কমবে, এটা কী জন্য হয়? এটা কিছু বিষয়ের উপরে ভিত্তি করে এই ব্যাপারটা ঘটে। তো যে বিষয়ের উপরে ভিত্তি করে ব্যাপারটা ঘটে সেই বিষয়গুলোকে কি বলা হয়? অনুমিত শর্ত। তোমরা জানো যে প্রত্যেকটা বিধিরই অনুমিত শর্ত থাকে। তো এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিরও অনুমিত শর্ত আছে। তো সেই অনুমিত শর্তগুলো হচ্ছে স্বল্পকালীন সময় বিবেচ্য, অর্থাৎ স্বল্পকালীন সময়ে বিধি কার্যকর হবে। তো উৎপাদন ক্ষেত্রে নিয়োজিত অন্যান্য উপকরণ স্থির থেকে শুধুমাত্র একটা উপকরণ পরিবর্তনশীল ধরা হবে। অর্থাৎ যদি আমরা উৎপাদন ক্ষেত্রে দুইটা উপকরণকে হিসাব করি যে শ্রম এবং মূলধন, তো আমাদের ধরে নিতে হবে যে মূলধন স্থির আছে, শ্রম পরিবর্তনশীল। যদি শ্রমকে পরিবর্তনশীল ধরা হয় তাহলে আমাদের এটাও ধরে নিতে হবে যে শ্রম সমজাতীয়, শ্রমের প্রত্যেক একক সমজাতীয়, অর্থাৎ প্রত্যেক শ্রমিক একইভাবে তাদের শ্রম প্রদান করে। একজন শ্রমিকের শ্রম থেকে আরেকজন শ্রমিকের যে পার্থক্য হবে এটা না, সবার কর্মদক্ষতাই সমান, এটাও আমাদের ধরে নিতে হবে। তারপরে আমাদের এটাও ধরে নিতে হবে যে আরেকটা অনুমিত শর্ত এটা, যে জমির উর্বরা শক্তি সমান, অর্থাৎ উর্বরা শক্তিরও কোনো পার্থক্য নেই, অর্থাৎ উর্বরা শক্তি যতটুকু আছে ততটুকুই, এর কোনো পরিবর্তন নেই, অর্থাৎ উর্বরা শক্তি বাড়বে বা কমবে না, উর্বরা শক্তি স্থির থাকবে। তো এইসব বিষয়ের উপরে ভিত্তি করেই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়। তো এই বিষয়গুলো হচ্ছে অনুমিত শর্ত। তো যদি আমরা সংজ্ঞাকারে বলতে চাই বা মূল বক্তব্য যদি আমরা পেশ করতে চাই, তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি সম্পর্কে আমাদের কি বলতে হবে? বলতে হবে যে
অন্যান্য উপকরণ স্থির থেকে একটা উপকরণ ক্রমান্বয়ে বৃদ্ধি করলেও মোট উৎপাদন বাড়লেও প্রান্তিক উৎপাদন কমবে। এই সম্পর্ক যে বিধির মাধ্যমে দেখানো হয় সেই বিধিকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিকে ভালোভাবে বোঝার জন্য আমরা একটা সূচি তৈরি করি। সূচি তৈরি করলে বিষয়টি আমরা আরো ভালোভাবে বুঝতে পারব। কে এল টিপি এমপি, কে দিয়ে মূলধন, এল দিয়ে শ্রম, টিপি দিয়ে মোট উৎপাদন, এমপি দিয়ে প্রান্তিক উৎপাদন বোঝানো হচ্ছে। তো আমরা ধরে নেই যে আমাদের মূলধনের পরিমাণ স্থির আছে, এর জন্য মূলধনের পরিমাণ প্রত্যেক ক্ষেত্রে 1। শ্রমের পরিমাণ আমরা বাড়াই 4। এরপর আমরা ধরে নিই প্রথম অবস্থায় মোট উৎপাদন 50, তারপরে আমাদের মোট উৎপাদন এভাবে করে আমাদের মোট উৎপাদন বাড়বে। আমরা ধরে নিই যে প্রথম অবস্থায় 1 একক মূলধন এবং 1 একক শ্রম নিয়োগ করে 50 একক উৎপাদন করেছি। তারপরে শ্রমের পরিমাণ যখন বাড়িয়েছি, শ্রম নিয়োগের পরিমাণ, আমাদের মোট উৎপাদনও বেড়েছে। এবার আমরা মোট উৎপাদন থেকে প্রান্তিক উৎপাদন নির্ণয় করব। তোমরা জানো প্রান্তিক উৎপাদন নির্ণয়ের সূত্র, যে কিভাবে প্রান্তিক উৎপাদন বের করতে হবে। তো সেভাবে করে প্রান্তিক উৎপাদন বের করবে। তোমরা সূচি থেকে কি দেখতে পাচ্ছি, মোট উৎপাদন বাড়লেও প্রান্তিক উৎপাদন কিন্তু ধীরে ধীরে কমেছে। তো এটাই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদনের সূচি। তো আমরা এই সূচি থেকে যদি চিত্র আঁকি, তাহলে সেই চিত্রে কিরকম অবস্থা দেখতে পাবো, অর্থাৎ চিত্র কিরকম হবে সেটা এবার দেখি। আমরা ভূমি অক্ষে শ্রম এবং মূলধনের পরিমাণ এবং লম্ব অক্ষে মোট উৎপাদন দিয়েছি। তো আমাদের শ্রম হচ্ছে পরিবর্তনশীল আর মূলধন স্থির। শ্রম আছে 1 2 3 4, 4 একক পর্যন্ত আছে। আর মোট উৎপাদন আছে 15 থেকে 140। তো আমরা কত করে নিলে হবে, 40 করে নিয়ে দেখি। 40 48 কত, 80, 48 120, 48 হচ্ছে 160। তো এভাবে করে আমরা নিয়ে দেখি যে যখন 1 একক শ্রম নিয়োগ করেছি তখন মোট উৎপাদন কত পেয়েছি, 50। তো 1 একক শ্রম আর 50 এখানে নেই, কিন্তু 40 এর উপরেই আমরা 50 পাবো। তাকে আমরা এই যে বিন্দু এখানে পেলাম, এই বিন্দু দিয়ে দেখালাম। দ্বিতীয় এককের বেলায় আছে 90, আমরা কোথায় পাবো, 80 এর একটু উপরে। এভাবে করে আমরা দ্বিতীয় বিন্দুটাও পেয়ে গেলাম। এই বিন্দুর নাম আমরা বি বিন্দু দিতে পারি। এরপরে তৃতীয় এককের বেলায় আছে হচ্ছে 120। তো এই যে 120 এবং 3 বিন্দু পেলাম, এটার নাম আমরা সি বিন্দু দিতে পারি। এরপরে 140 আমরা 120 এর উপরে এবং 160 এর নিচে পেয়ে যাই। এই বিন্দুর নাম আমরা ডি বিন্দু দিতে পারি। তো এই বিন্দুগুলো যোগ করে আমরা যে রেখা পাবো সেই রেখাটার নাম হচ্ছে টিপি বা মোট উৎপাদন রেখা। এবার আমরা প্রান্তিক উৎপাদন রেখা আঁকবো। 1 2 3 4 এল কে, এটা হচ্ছে এম পি। তো 20 30 40 50, 10 20 30 40 50 আমরা দিতে পারি 10 20 30 40 50। তো দেখো 1 এককের বেলায় আমাদের প্রান্তিক উৎপাদন আছে 50, এখানে
ডি প্রাইম দিয়ে দিলাম। তো এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম বিন্দু যোগ করে যে রেখা আমরা পেলাম সেই রেখার নাম হচ্ছে এমপি বা প্রান্তিক উৎপাদন রেখা। তোমরা রেখাচিত্রে কি দেখতে পাচ্ছি, মোট উৎপাদন রেখা ঊর্ধ্বগামী হয়েছে এবং প্রান্তিক উৎপাদন রেখা নিম্নগামী হয়েছে। অর্থাৎ মোট উৎপাদন বেড়েছে, যদি বাড়ে তাহলে রেখা ঊর্ধ্বগামী, কমলে রেখা নিম্নগামী। যেহেতু প্রান্তিক উৎপাদন কমেছে সেহেতু প্রান্তিক উৎপাদন রেখা নিম্নগামী হয়েছে। তো আমরা সূচির মাধ্যমে এবং চিত্রের মাধ্যমেও শিখে ফেললাম যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কেমন হয়। অর্থাৎ উপকরণ স্থির রেখে একটা উপকরণ যদি বাড়ানো হয় সেক্ষেত্রে মোট উৎপাদন বাড়লেও প্রান্তিক উৎপাদন ধীরে ধীরে কমে। এই বিষয়টা আমরা সূচি এবং চিত্রের মাধ্যমেও দেখতে পেলাম। তো এবার আসা যাক যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি আসলে সব ক্ষেত্রে কার্যকর হয় কিনা। আসলে কিন্তু ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি সব ক্ষেত্রে কার্যকর হয় না। যেমন আমরা অনুমিত শর্ততে কি ধরে নিয়েছিলাম যে জমির উর্বরা শক্তির কোনো পার্থক্য নেই। বাস্তবে কীরকম হয় যে জমির উর্বরা শক্তির পার্থক্য হবে না, যে কোনো সময় হয়তো বন্যা হলে কি হয়, জমিতে পলিমাটি আসলে জমির উর্বরা শক্তি বৃদ্ধি পেতে পারে। তো এই অবস্থায় কিন্তু জমির উর্বরা শক্তির যদি পরিবর্তন ঘটে অর্থাৎ উর্বরা শক্তি বেড়ে যায় সেক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর নাও হতে পারে। এরপরে দেখো উৎপাদনের যে প্রথম পর্যায়, আমরা পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধিতে 3টি পর্যায় দেখতে পেলাম। যে প্রথমে প্রান্তিক উৎপাদন বেড়েছে, ওটা ছিল কি উৎপাদনের প্রথম পর্যায়। তো ওই পর্যায়ে কিন্তু ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কখনোই কার্যকর হবে না, কারণ সেই অবস্থায় উপকরণগুলোর দক্ষতা বেশি থাকে। এজন্য প্রথম পর্যায়ে উৎপাদনের প্রথম পর্যায়ে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয় না। এরপরে দেখো যে কোনো কারণে যে জমিটুকুতে উৎপাদন করা হচ্ছে, যে জমিটুকুতে বা যে উপকরণগুলো নিয়োগ করে উৎপাদন করা হচ্ছে, যদি জমির পরিমাণ বা ভূমির পরিমাণ কোনো কারণে বাড়ানো হয় সেক্ষেত্রেও কিন্তু এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হবে না। এরপরে দেখো শ্রম এবং মূলধন, এই দুইটা উপকরণের মধ্যে মূলধন স্থির রেখে আমরা শ্রম বাড়িয়ে এই বিধিটা যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি হবে সেটা শিখেছি। যদি কোনো কারণে বীজ, সার, সেচ ইত্যাদি যদি বেশি হারে প্রয়োগ করা হয় অর্থাৎ যথাযথভাবে যদি প্রয়োগ করা হয় তাহলেও কিন্তু এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর নাও হতে পারে। তাছাড়া দেখো দক্ষ শ্রমিক বা দক্ষ সংগঠক যদি তাদের দক্ষতা দিয়ে বা কারিগরি কৌশল দিয়ে উৎপাদন বাড়ানোর চেষ্টা করে এবং উৎপাদন বাড়ে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর নাও হতে পারে। তো আশা করি তোমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি সম্পর্কে বুঝতে পেরেছ। ভালো থেকো, আল্লাহ হাফেজ।